দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতি সাহিত্য হতে পারে না, কারণ সাহিত্য হলো প্রেমের ব্যাপার, এটার মধ্যে খুব গভীরভাবে নিবিষ্ট হতে হয়। কাজী নজরুল ইসলাম শিখা গোষ্ঠীর কোট আনকোট জীবন্ত আদর্শ। নজরুল বিপ্লবের বরপুত্র, আর অদূত ঘোষিতভাবেই বিপ্লব বিরোধী। প্রকৃত বিদ্রোহী নজরুল নয়, প্রকৃত সাহিত্যিক বিদ্রোহী হলেন মাইকেল মধুসূদন দত্ত। নজরুল ভারতের সর্বশ্রেষ্ঠ সাম্যবাদী কবি, উদ্ধৃতি শেষ। তার মতে মানুষ সম্বন্ধে নজরুলের মতো প্রত্যয়ের সম্পদ না থাকার কারণেই অন্য মার্ক্সবাদী কবিরা নিজেদের প্রবল ইচ্ছাশক্তি এবং বুদ্ধিবৃত্তিক চৈতন্য সত্ত্বেও নজরুলের মতো সফল হতে পারেননি। এটা একটু বড় মন্তব্য, কারণ বাই দিস টাইম ভারতবর্ষে অসংখ্য মার্ক্সবাদী কবি কবিতা লিখেছেন, বাংলা সাহিত্য তারা খুব বিখ্যাত, কিন্তু তিনি স্বীকৃতি দিচ্ছেন যে মার্ক্সবাদী কবি, সাম্যবাদী কবি হিসেবে মার্ক্সবাদী না হোক, নজরুল সবচেয়ে বড় ভারতবর্ষে, যদিও অন্যের বরাত দিয়ে। চতুরঙ্গ পত্রিকায় 1367 মোতাবেক 1960 সালে তিনি একটি বইয়ের আলোচনা করেছিলেন। এই বইটি খুব বিখ্যাত, আপনারা অনেকেই জানেন, সুশীল কুমার গুপ্তের নজরুল চরিত মানুষ। একটু বেশ সুন্দর লিপ্ত আলোচনা। এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে অদূত নজরুল নিয়ে মোটামুটি লিপ্ত ছিলেন ক্রমাগতভাবে, এবং একই সঙ্গে এটাকে তার একটা পরিণত দৃষ্টিভঙ্গির পরিচায়কও বলতে পারি। সুশীল কুমার গুপ্ত দেশ এবং কালের বৃহত্তর প্রেক্ষাপটে নজরুলকে উপস্থাপন করেছিলেন। এই দৃষ্টিভঙ্গির সঙ্গে অদূত একমত, তবে তিনি একটা সমালোচনা করেছেন, বলেছেন যে দেশ এবং কালটা অনেক বড় হয়ে যাওয়ায় এই বইতে নজরুল ঝাপসা হয়ে গেছে। তো তিনি নিজে বলছেন তাহলে দেশ এবং কাল কোনটা, তিনি পার্টিকুলারলি বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট, যে নজরুল কি কি দ্বারা প্রভাবিত হয়েছে বলে অদূত মনে করেন। আমরা নিশ্চয়ই অনেক দিন পরে আসলে নজরুল সম্পর্কে বিপুল পরিমাণ থিসিসের মধ্যে দাঁড়িয়ে আছি। যখন এই কথাবার্তা অদূত লিখছেন তখন নজরুল সম্পর্কে আসলে এত থিসিস ছিল না। এটা 1960-এর দশকে অল্প কিছু বই বেরিয়েছে। যেমন এই বইয়ের আলোচনায় অদূত বলছেন যে নজরুল সম্পর্কে সাকুল্যে 8টা বই বেরিয়েছে তখন। এটা একদম কম না, কিন্তু আসলে খুব বেশিও না, এখন যেমন শত শত বই সে তুলনায় খুব বেশিও নয়। তো অদূত পটভূমি কি বলছেন? অদূত পটভূমি বলছেন যে সমকালীন বাংলা সাহিত্য এবং বাংলা ও ভারতের রাজনৈতিক জীবন, এটাই হলো নজরুলের পটভূমি। এর সাথে আপনি যোগ করতে পারেন, অদূত বলছেন যে যোগ করতে পারেন হলো বৈষ্ণব এবং সুফি সাহিত্য। তবে অদূত বলছেন যে বৈষ্ণব এবং সুফি সাহিত্যের সঙ্গে অদূতের যোগ ইতিহাস সচেতন নয়, এটা হলো মরমী। ওই নজরুল সম্পর্কে সেই পুরনো অভিযোগ যে নজরুলের শিক্ষা থেকে একটু কম ছিল ইত্যাদি। সুশীল কুমার গুপ্ত আরও কয়েকজন কবি সহ নজরুলকে রবীন্দ্র সাহিত্যের আওতার বাইরে স্থাপন করেছিলেন। এই মন্তব্য অদূত মেনে নেননি। অদূত বলছেন যে এই তালিকায় যতীন্দ্রনাথকে ফেলতে পারেন, রবীন্দ্র বিরোধীর তালিকায়, মোহিতলালকে ফেলা যাবে, কিন্তু নজরুলকে কিছুতেই নয়। তিনি মনে করেন যে নজরুল বৃহত্তর অর্থে রবীন্দ্রনাথের যে আওতা তার মধ্যেই পড়েন। এই হলো মোটামুটি কোনো প্রবন্ধে খুব ছোট 1-2 প্যারা, কোনো প্রবন্ধ পুরো, এটা হলো মোটামুটি অদূত নজরুল সম্পর্কে যা লিখেছিলেন তার একটা প্রাথমিক পরিচিতি এবং মূল্যায়ন। এখন আমরা অদূতের নজরুল পাঠের কিছু প্রবণতা শনাক্ত করব পরের অংশে। তার প্রবণতাটা কি? দেখা যাচ্ছে নজরুল প্রসঙ্গে কাজী আব্দুল ওদুদের লিপ্ততার পরিমাণ নেহায়েত কম নয়, তবে নানা বিচারে এই পরিমাণ আরও বেশি হতে পারত। সমকালীন সাহিত্য সমাজে নজরুল কেবল এক প্রধান চরিত্রই ছিলেন না, প্রবল চরিত্রই ছিলেন না, যে মুসলমান সমাজ আব্দুল ওদুদের প্রধান কর্মস্থল সেখানকার সবচেয়ে উজ্জ্বল চরিত্রও তিনি। কিন্তু নজরুল সম্পর্কে তিনি প্রথম দীর্ঘ বিশ্লেষণ করেছেন 1941 সালে। নজরুল প্রতিভা বইয়ের ভূমিকায় মুখবন্ধে তিনি নিজেই বলছেন আরেকজনের দ্বারা অনুরুদ্ধ হয়ে। ব্যাপারটা বেশ বিস্ময়কর, কেননা পূর্ববর্তী 2 দশক ধরে নজরুল বাংলা সাহিত্যের সক্রিয়তম চরিত্র, আর অদূত পুরোপুরি সাহিত্য লিপ্ত একজন ভাবুক। এমত অবস্থায় নজরুলের কোনো বই বা অন্য তৎপরতা সম্পর্কে বিচার বিশ্লেষণে অগ্রসর না হওয়াটাকে খুব স্বাভাবিক ঘটনা বলা যায় না। 1941 সালে রচিত নজরুল ইসলাম প্রবন্ধটি অনেকের সশ্রদ্ধ স্বীকৃতি লাভ করেছে, অবশ্যই এটা বলতেই হবে। যেমন আব্দুল মান্নান সৈয়দের খুবই প্রশংসা সূচক মন্তব্য আছে। তিনি বলছেন, আজ পর্যন্ত নজরুল প্রসঙ্গে যে অসংখ্য রচনা নিষ্ক্রান্ত হয়েছে, কাজী আব্দুল ওদুদের প্রবন্ধ তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সমালোচনা। বিশ্লেষণের কুশলতায়, মান্নান লিখছেন, কাব্যবোধের গভীরতায়,
খোলা দৃকপাতে, দৃষ্টিভঙ্গির ওপেননেসে এটি অত্যুৎকৃষ্ট সমালোচনা নিদর্শন। আব্দুল মান্নান সৈয়দের বক্তব্য। সৈয়দ আজিজুল হক এই প্রবন্ধকে চিহ্নিত করেছেন সুপরিকল্পিত ও সুশৃঙ্খলভাবে নজরুল প্রতিভার যথার্থ মূল্যায়ন হিসেবে, এবং মিহির মুসাকিও এ সমালোচনায় প্রতিফলিত শৈল্পিক প্রজ্ঞা ও নির্মোহ দৃষ্টির কথা বলেছেন। এসব ব্যাপারে বিভিন্ন জন এই প্রবন্ধটির সমালোচনা করেছেন, মানে 1941 সালের নজরুল ইসলাম নামের মূল প্রবন্ধটি। এসব উক্তিতে যে খুব একটা অতিশায়ন নাই, প্রবন্ধটির যে কোনো পাঠই তার সাক্ষ্য দেবে। কিন্তু এও সত্য, এই প্রবন্ধে নজরুল বিচারে বেশ পরিমাণে দ্বিধা দ্বন্দ্ব দেখা গেছে। অদূদের নজরুল বিবেচনা অবশ্য শেষ পর্যন্ত এই স্তরেই সীমিত থাকেনি, তার ক্রম বিবর্তন লক্ষ্য করার মতো। বিদ্রোহী প্রসঙ্গে এবং অদূত যাকে বারবার বিদ্রোহী যুগের নজরুল রচনা বলছেন, সেগুলো প্রসঙ্গে তার মূল্যায়নের বিবর্তন আমাদের এই মন্তব্যের সত্যতা নিশ্চিত করবে যে এটা একটু একটু চেঞ্জ হয়েছে। নজরুল প্রতিভা বইয়ের মুখবন্ধে অদূত উল্লেখ করেছিলেন, এই বইয়ের মূল লেখাটি নজরুল পড়েছিলেন এবং এই প্রীতি নিবেদন সদয়ভাবেই গ্রহণ করেছেন। মানে তিনি যেন এটা নিজের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন যে নজরুল কিন্তু এটা খারাপ বলেন নাই, ভালো বলেছেন। এটা বলার একটা কাহিনী আছে। কাহিনীটা হলো এই যে আগে অদূত রবীন্দ্র কাব্য পাঠ এই নামে একটা বই প্রকাশ করেছিলেন। সেখানে ঘটনাচক্রে বিদ্রোহী সম্পর্কে 2 লাইনের একটা মন্তব্য করেছেন। এটা পড়ে নজরুল গেছে ক্ষেপে, যে খুবই বাজেভাবে বলেছে, নজরুল ক্ষেপে গেছে। ফলে এখন 1941 সালের এই মন্তব্যে তিনি বেশ সন্তোষ প্রকাশ করছেন অদূত, যে নজরুল এইবার খারাপ বলে নাই। নজরুলের সম্পর্কিত এই বিখ্যাত প্রবন্ধটি অদূত লিখেছিলেন নজরুলের জন্মদিনের উৎসবে, কিন্তু নজরুল ওই প্রোগ্রামে আসেন নাই। সবাই বলছে যে এটা নজরুলের খেয়ালিপনা। আমরা একটু পরোক্ষভাবে বলতে পারি যে হয়তো নজরুল ভেবেছিলেন যে অদূত আবার কি না কি বলেন। ঠিক আছে, কি লিখেছিলেন যে নজরুল এত খেপে গেল? তিনি লিখেছিলেন, নবীন কবি নজরুল ইসলামের সুবিখ্যাত বিদ্রোহীর আবেগ এর চাইতে অনেক বেশি, মানে রবীন্দ্রনাথের একটা কবিতা প্রসঙ্গে বলছেন যে বিদ্রোহীর আবেগ এর চাইতে অনেক বেশি, কিন্তু সে আবেগ এমন সত্য সৃষ্টি স্রষ্টার হাতে নিয়ন্ত্রিত নয়। আবেগ বেশি, এটা বাড়াবাড়ি, রবীন্দ্রনাথের কবিতার মতো নিয়ন্ত্রিত নয়। তাই তার অনেকখানি কাব্য হিসেবে অকিঞ্চিতকর। এটা শুধু নজরুল খেপে নাই, প্রচুর নজরুল অনুরাগী খেপেছে এবং প্রচুর বিশ্লেষণ হয়েছে এটা নিয়ে। অবশ্য অদূত সেখানে একটা টিকায় যোগ করেছিলেন উদ্ধৃতি, সমস্ত অসম্পূর্ণতা সত্ত্বেও সত্যকার প্রতিভার স্পন্দন যে এর ভিতরে বুঝতে পারা যায় সেই বিষয়ে সন্দেহ নেই। এটা টিকাও যোগ করে দিয়েছে। 1941 সালের নজরুল ইসলাম প্রবন্ধে এই অবস্থানের খানিকটা বদল ঘটেছিল। তবে এখানেও অদূত বিদ্রোহী সম্পর্কে 2টি বড় অভিযোগ বা সমালোচনা উত্থাপন করেছেন। প্রথমত, তার মতে এই যুগে রচিত নজরুলের অন্য অনেক কবিতার মতো বিদ্রোহীও আলাদা আলাদা চমৎকার পংক্তির সমষ্টি। আমরা আগেই বলেছি নজরুলের কবিতার বিরুদ্ধে অদূতের প্রধান অভিযোগ। দ্বিতীয় অভিযোগটা হলো যে এই কবিতার বিদ্রোহ ভাবগত নয়। এই একটা স্কুল আছে, অনেকে এটা বলেছেন, তার মধ্যে যেমন পরবর্তীকালে সৈয়দ আলী হাসান ব্যাপকভাবে লিখেছেন এটা, যে প্রকৃত বিদ্রোহী নজরুল নয়, প্রকৃত বিদ্রোহী হলেন, সাহিত্যিক বিদ্রোহী হলেন মাইকেল মধুসূদন দত্ত। এটা অদূতের একটা স্কুল, মাইকেলের কথা বলেন না, কিন্তু বলেছেন যে এটা প্রকৃত বিদ্রোহ নয়, এবং পরে সৈয়দ আলী হাসান ব্যাপকভাবে এটা বলেছেন। কাজী আব্দুল ওদুদের এই মূল্যায়ন সম্পর্কে সমকালেই বেশ কয়েকটি আপত্তি উত্থাপিত হয়েছিল, কিন্তু ওদুদের দিক থেকে অন্তত 2টি কথা বলাই যায়। প্রথমত, সাহিত্য দৃষ্টির সুগভীর ব্যক্তিত্ব তার উচ্চারণে মূল্যায়নে প্রবলভাবে উপস্থিত। দ্বিতীয়ত, পূর্ববর্তী অবস্থান থেকে নজরুল ইসলাম প্রবন্ধের মূল্যায়ন বেশ খানিকটা আলাদা। মূল্যায়নের এই স্তরেও পরবর্তীকালে পরিবর্তিত হয়েছে। উদাহরণ হিসেবে কবি নজরুল গ্রন্থের পূর্বোক্ত নজরুল ইসলাম প্রবন্ধের উল্লেখ করা যেতে পারে। এটা বোধহয় 1946 সালে লেখা প্রবন্ধ। এই প্রবন্ধে বিদ্রোহী কবিতা সম্পর্কে তার পূর্বোক্ত ধারণাগুলো আমূল পরিবর্তিত না হলেও বেশ ভিন্ন ধরনের বক্তব্য পাওয়া যায়। আমি উদ্ধৃত করছি, বিদ্রোহীর বিশ্বস্ততার ইঙ্গিত করা হয়েছে, কিন্তু সমস্ত ত্রুটি সত্ত্বেও এর মর্যাদা অপরিসীম। কবিকে চিরস্মরণীয় রাখবার জন্য এই একটি কবিতায় যথেষ্ট। এই ধরনের কবিতার মর্যাদা গঠনে বা কোনো সংযমের শাসনে নয়, বরং এর মর্যাদা দুর্বার প্রাণশক্তিতে, যেন বর্ষার দুকুল প্লাবী স্রোতধারারও একটা অদ্ভুত রূপ আছে।
উদ্ধৃতি শেষ। দেখা যাচ্ছে যত বিরূপতাই থাকুক, উদ্ধৃত অংশে অদূত বিদ্রোহী কবিতার নান্দনিক বৈশিষ্ট্য সম্পর্কে এমন একটা সিদ্ধান্তে পৌঁছেছেন যেটা পরবর্তীকালে বিদ্রোহী সম্পর্কে সবচেয়ে ভালো যারা আলোচক তাদের মতের সঙ্গে সাযুজ্যপূর্ণ। বিদ্রোহী কবিতার মতো নজরুলের সামগ্রিক কাব্য সাধনা সম্পর্কেও তার মতের কিছুটা বদল ঘটেছে। নজরুল চরিত মানুষ বইয়ের যে আলোচনার কথা আমরা একটু আগে বলেছিলাম, সেখানে তিনি নিজের নজরুল আলোচনা প্রসঙ্গে একটা কৌতূহল উদ্দীপক কথা বলেছেন আবেগ বেশ কতকটা তরল হয়ে প্রকাশিত হওয়ায় নজরুলের বহু কবিতায় রূপ মানে ফর্ম খুব ভালোভাবে জমে ওঠে নাই। এরকম একটা বিবেচনা থেকে তিনি এক সময় বলেছিলেন, নজরুল কবি যত বড় তার চেয়ে অনেক বড় তিনি যুগ মানব। এই কথা তিনি এক সময় বলেছিলেন। পরে সে মত বদলে এই প্রবন্ধে তিনি সিদ্ধান্ত নিয়েছেন কবি রূপেও নজরুল বড়, মানে পরিবর্তিত হয়েছেন। সাথে যোগ করেছেন উদ্ধৃতি, অবশ্য তাঁর সার্থক কবিতার বা রচনার পরিমাণ অত্যন্ত কম। উদ্ধৃতি শেষ। কিন্তু যত কমই হোক উদ্ধৃতি, শ্রেষ্ঠ প্রকাশ তাঁর বাণী যখন কখনো কখনো লাভ করেছে তাকে শ্রেষ্ঠ কবির মর্যাদাই দিতে হবে। উদ্ধৃতি শেষ। নজরুল প্রসঙ্গে কাজী আব্দুল ওদুদের মত মন্তব্য বিশ্লেষণ থেকে এটা পরিষ্কার, নজরুল সাহিত্য কখনোই তার ব্যক্তিগত উপভোগের তালিকায় প্রবেশ করেনি। এন্টার ওদুদের যে রচনাগুলো নজরুল সম্পর্কে, সেটা সম্পর্কে আমার একটা বিশ্লেষণ যে এটা ওদুদ কখনো নিজে উপভোগ করেছেন এমন ভঙ্গিতে লেখেননি। বিপুল মানুষের আগ্রহ ও মূল্যায়নের প্রেক্ষাপটে তিনি একজন নিরাসক্ত নিরপেক্ষ পর্যবেক্ষক হিসেবে নিজের মূল্যায়ন উপস্থিত করেছেন। তদুপরি ব্যক্তিগত সম্পর্ক, দায়িত্ববোধ এবং সামাজিক সম্পর্কের কারণে তাকে নজরুলের ঘনিষ্ঠ সহবতে থাকতে হয়েছে। মাহে নও পত্রিকার 1954 সালে প্রকাশিত এবং রচনাবলীর দ্বিতীয় খণ্ডে সংকলিত ইউরোপে নজরুল নামের একটি রচনা থেকে পরিষ্কার বোঝা যায় নজরুলের চিকিৎসা এবং অন্যান্য ব্যাপারে ওদুদ, ওই যে কমিটি হয়েছিল তার সেক্রেটারি ছিলেন ওদুদ, তিনি খুবই ঘনিষ্ঠ ছিলেন। সামাজিক চাহিদার প্রেক্ষাপটে তাকে অনেক সময় নজরুল সম্পর্কে লিখতে হয়েছে, মানে নানানজন বলেছে লিখতে, তিনি লিখেছেন। চারপাশের প্রবল আগ্রহের প্রত্যক্ষ প্রভাব নজরুলের তাৎপর্য সম্পর্কে তাকে অনবরত নতুনভাবে ভাবিয়েছে। আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ প্রবন্ধের শেষ বাক্যে তিনি লিখেছেন উদ্ধৃতি, এই অদ্ভুত ও বিচিত্র প্রতিভা সম্বন্ধে জিজ্ঞাসু হবার দিন দেশের সাহিত্য রসিকদের এসেছে। মানে অনবরত তিনি নিজেকে রিভাইজ করেছেন। নজরুল চরিত মানুষ বইয়ের উপর তিনি যে প্রবন্ধ লিখেছিলেন তাতে আরেকবার নজরুলের রচনা সংগ্রহ এবং সংরক্ষণের উপর তিনি গুরুত্ব দিয়েছেন। তখনও নজরুল রচনাবলী প্রকাশিত হয়নি। এইভাবে নানা পটভূমিতে নজরুলের সাথে সম্পর্কিত হলেও আর যখন লিখেছেন তখন নিজের বিশ্বাস এবং অবস্থান অনুযায়ী আন্তরিকভাবে লিখলেও কোনো লেখকের লেখালেখিকে উপভোগের স্তরে নিয়ে আসলে ব্যক্তিগত যে ধরনের অন্তরঙ্গতা সমালোচনায় ধরা পড়ে ওদুদের নজরুল বিষয়ক লেখালেখিতে তা পাওয়া যায় না। তার ক্ষেত্রে কথাটার একটা বাড়তি তাৎপর্য আছে। আপনারা অনেকেই জানেন যে ওদুদ আসলে একজন কড়া লিবারেল হিউম্যানিস্ট, এবং লিবারেল হিউম্যানিস্টদের একটা যে আচার যে তারা ব্যক্তির মধ্যে মানুষের চূড়ান্ত এবং উত্তঙ্গ বিকাশের একটা মূর্তি দেখতে পান। বাংলা সাহিত্যে ওদুদের মতো এই ব্যাপারটা চর্চা আর কেউ করেন নাই। তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে, গেটে সম্পর্কে, হজরত মোহাম্মদ সম্পর্কে এবং রামমোহন সম্পর্কে, কমপক্ষে 4 জন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। এই রচনাগুলোর সঙ্গে নজরুল বিষয়ক রচনাগুলি মিলিয়ে পড়লেই আমি যা বলতে চাচ্ছি সেটা পরিষ্কার বোঝা যাবে। যেগুলো এক স্কুলের, নজরুল সম্পর্কিত রচনা সম্পূর্ণ ভিন্ন স্কুলের। ব্যাপারটা উপলব্ধি করার জন্য আমি রবীন্দ্রনাথের মধুসূদন পাঠের সঙ্গে এটাকে তুলনা করতে বলবো। আপনারা অনেকেই জানেন যে 16 বছর বয়সে রবীন্দ্রনাথ মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের নিন্দা করে 4 কিস্তির এক লম্বা প্রবন্ধ লিখেছেন। পরে বারবার তিনি বলেছেন যে আমার তখন বয়স কম ছিল, হুল ফুরানো শক্তি খুব বেশি ছিল। মধুসূদন এবং মেঘনাদ বধের প্রশংসা করে তিনি অনেকবার লিখেছেন। কিন্তু যতই লিখুন না কেন, যতই প্রশংসা করুন না কেন, তিনি মধুসূদন আসলে ব্যক্তিগত পাঠের অভিজ্ঞতার দিক থেকে কখনোই লিপ্ত হননি। তার প্রত্যেকটা লাইন পড়লে এটা বোঝা যায়। যেমন মেঘদূতে যে তিনি ব্যক্তিগতভাবে উপভোগ করতেন, এটা মেঘদূত সম্পর্কে লেখা প্রত্যেক লাইন পড়লে বোঝা যায়। এই যে রবীন্দ্রনাথের ক্ষেত্রে মধুসূদন যেরকম, আমার প্রস্তাব ওদুদের ক্ষেত্রে নজরুলও সেরকম, যেটা ব্যক্তিগত পঠন পাঠন কিংবা উপভোগের ব্যাপার ছিল না। সার্থক সমালোচনার ক্ষেত্রে যেরকম নিরাসক্তি দেখাতেই হয়, ওদুদের এই নিরাসক্তির জাত তা থেকে বেশ কতকটা আলাদা।
মানে নজরুলের ক্ষেত্রে তার ব্যাপারটাকে শুধু সমালোচকের নিরাসক্তি দিয়ে দেখলে চলবে না, এটা ওই দূরত্ব দিয়েও দেখতে হবে। আমরা নজরুলের সম্পর্কিত ওদুদের লেখালেখির প্রবণতা সম্পর্কে আলাপ করছিলাম, আমরা এখন দ্বিতীয় ভাগে যাচ্ছি। এটা নজরুলের ব্যক্তিত্বের প্রভাব প্রতিপত্তিকে যদি মূল্যায়নের আরেকটি সূচক ধরি, এতক্ষণ আমরা আলাপ করছিলাম নজরুলের সাহিত্য সম্পর্কে, আর এখন আমরা যদি তার ব্যক্তিত্বের দিক থেকে আলাপ করি তাহলে আমরা একই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো। অনেকেই নজরুলকে যে যুগ প্রবর্তক কবির অভিধা দিচ্ছিলেন তাকে নাকচ করে দিয়ে ওদুদ তাকে বলেছেন যুগ মানব, আমরা আগেই দেখেছি, কিন্তু ধারণাটি তিনি কখনোই বিশ্লেষণ করেননি। নজরুল ইসলাম এবং আধুনিক বাংলা সাহিত্য প্রবন্ধে তিনি নজরুলের ঐতিহাসিক মর্যাদার কথা বলেছেন, কিন্তু সলিমুল্লাহ খান যথার্থ শনাক্ত করেছেন যে এই ঐতিহাসিক মর্যাদার স্বরূপ ওদুদের বিশ্লেষণে কখনোই পরিচ্ছন্ন হয়নি। ওদুদ অবশ্য সেকালের গণশক্তির উত্থানে নজরুলের প্রতিভা বিশেষভাবে কার্যকরী হওয়ার কথা বলেছেন। যদি তাই হয় তাহলে এই দাবি খুবই বড় এবং নিশ্চিতভাবেই ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য দিয়ে ফলিয়ে তোলার মতো ব্যাপার, কিন্তু ওদুদ সেদিকে অগ্রসর হননি। সাহিত্যিক নজরুল তো বটেই, নজরুলের ব্যক্তিত্বের প্রভাব সম্পর্কেও তাঁর এই দ্বিধা পরিষ্কারভাবে বোঝায় মুসলিম সাহিত্য সমাজ তথা বুদ্ধির মুক্তি আন্দোলনের উপর নজরুলের প্রভাবগত মূল্যায়নের ক্ষেত্রে। বুদ্ধির মুক্তি আন্দোলন সম্পর্কে আমরা দেখব যে বুদ্ধির মুক্তি আন্দোলন সম্পর্কে, আন্দোলনের সঙ্গে নজরুলের সম্পর্ক বিষয়ে অন্যরা কি বলছেন আর ওদুদ কি বলছেন, এটা দেখে আমরা বুঝবো যে তিনি আসলে ব্যক্তি নজরুলকেও যেইভাবে তাকে দেখা হয়েছে ওই কালে এবং এই কালে দেখা হয় তিনি আসলে সেইভাবে দেখতে পারেননি। কিভাবে দেখা হয়, যেমন আব্দুল কাদির আপনারা জানেন যে বুদ্ধির মুক্তি আন্দোলনের একজন সদস্য, কনিষ্ঠ সদস্য এবং মানে ছোট, যে সময় যারা সবচেয়ে বেশি লিপ্ত ছিলেন তার মধ্যে সবচেয়ে বয়সে ছোট। তার বরাত দিয়ে ওয়াকিল আহমেদ জানাচ্ছেন যে আব্দুল কাদির মনে করতেন নজরুলের লাঙ্গল পত্রিকার প্রকাশ এবং সমধর্মী তৎপরতা বুদ্ধির মুক্তি আন্দোলনের মূল উৎস। এটা কাদিরের একটা মত, যেটা ওয়াকিল আহমেদ ব্যবহার করেছেন। আর শিক্ষাগোষ্ঠীর সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষক খন্দকার সিরাজুল হক নজরুলের সঙ্গে শিক্ষাগোষ্ঠীর চিন্তাধারা ও মানস প্রবণতার নানান একাকারতা দেখিয়েছেন, ঐক্য দেখিয়েছেন। তিনি সমকালীন এবং উত্তরকালীন বহু সাক্ষ্য পর্যালোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন কাজী নজরুল ইসলাম শিক্ষাগোষ্ঠীর কোট আনকোট জীবন্ত আদর্শ। নজরুলকে মুসলমান সমাজের রেনেসার সূত্রপাত হিসেবে বিবেচনা করে মুসলিম সাহিত্য সমাজের রেনেসা ধর্মিতার সঙ্গে মিলিয়েছেন এমনকি মোতাহার হোসেন চৌধুরীও। আমি অল্প কিছু উদাহরণ দিলাম যে এই বুদ্ধির মুক্তি আন্দোলনের সঙ্গে নজরুলকে কিভাবে অন্যরা মিলিয়েছেন। এখন আমরা ওদুদ কি বলেছেন সেটা আমরা দেখি। ওদুদ আসলে আলাদাভাবে নজরুল সম্পর্কে যেখানে লিখেছেন সেখানে এই সম্পর্কিত কোনো মন্তব্য করেননি, তবে যেখানে মুসলিম সমাজ সম্পর্কে লিখেছেন, চিন্তার ইতিহাস সম্পর্কে লিখেছেন, সাহিত্যের ইতিহাস সম্পর্কে লিখেছেন, সেখানে কোথাও কোথাও এরকম মন্তব্য করেছেন। যেমন এক জায়গায় মন্তব্য করেছেন আধুনিক বাংলা সাহিত্য প্রবন্ধে, যেটার উদ্ধৃতি আমি কয়েকবার দিলাম, নজরুল যখন গণসংযোগে একান্তরত সেই দিনে 1926-27 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলে একটি ক্ষুদ্র মুসলিম চিন্তাশীল দলের উদ্ভব হলো। এর সঙ্গে নজরুলের সংস্রব এর প্রভাব কিছু বাড়িয়েছিল। উদ্ধৃতি শেষ। বাংলার জাগরণ গ্রন্থে ওদুদ লিখেছেন, উদ্ধৃতি, নজরুলের অভ্যুদয়ের পরে 1926 খ্রিস্টাব্দে ঢাকায় একটি সাহিত্যিক গোষ্ঠীর অভ্যুদয় হয়। উদ্ধৃতি শেষ। এখানে ওদুদ মুসলিম সাহিত্য সমাজের প্রেরণার উৎস কারা এই সম্পর্কে একটা লম্বা তালিকা দিয়েছেন, সেখানে নজরুলের নাম নাই, কিন্তু বাক্যটির প্রথমে নজরুলের পরে আবির্ভূত হয় এটা উল্লেখ করায় বোঝা যায় যে এক ধরনের সম্পর্ক তিনি স্বীকার করতেন। এইটুকু বোঝা যায়, খুব পরোক্ষে বোঝা যাচ্ছে যে অন্যদের আগে যে উদ্ধৃতি দিলাম তার সঙ্গে ওদুদের যে উদ্ধৃতি এটার আসলে বেশ ফারাক আছে, অনেক আলাদা। দেখা যাচ্ছে মুসলিম সাহিত্য সমাজ তথা শিক্ষাগোষ্ঠীর উপর নজরুলের কোনো কার্যকর প্রভাব আছে কি না এই প্রশ্নে ওদুদের অবস্থান যথেষ্ট দ্বিধান্বিত। অন্য অনেকের মতের সঙ্গে এইরকম অমিল অবশ্য মোটেই দূষণীয় নয়। ব্যক্তিগত মূল্যায়নের তারতম্য থাকতে পারে, বিশেষত ওদুদের মতো একজন আত্মপ্রত্যয়ী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের ক্ষেত্রে। তবে নজরুলকে যুগ মানব হিসেবে দেখতে চাইলে ওদুদের জন্য খুবই ভালো সুযোগ ছিল। নজরুল তো তাকে যুগমানব বলছেন, যুগ প্রবর্তক নয়। যুগমানব হিসেবে দেখতে চাইলে তার জন্য সবচেয়ে ভালো সুযোগ ছিল শিক্ষাগোষ্ঠীর দিক থেকে দেখা, কিংবা পূর্বোক্ত ঐতিহাসিক অবদান যার কথা তিনি বারবার বলছেন
সেটার যদি তিনি কোনো বিচার বিশ্লেষণ করতে চাইতেন, তাহলেও তার জন্য সবচেয়ে ভালো উপায় ছিল শিক্ষাগোষ্ঠীর সঙ্গে নজরুলের সম্পর্ক বিশ্লেষণ করা, কিন্তু অদূত তা করেননি। আমরা অদূতের নজরুল সম্পর্কিত মতামতের প্রবণতা সম্পর্কে কিছু মন্তব্য করলাম। আমরা এখন অদূতের এই নজরুল পাঠের কারণটা কি, মানে এরকম হলো কেন, আমরা সেই বিষয়ে মন্তব্য করব মতাদর্শিক, মানে আইডিওলজিক্যাল ও নান্দনিক বা অ্যাস্থেটিক্যাল দৃষ্টিকোণ থেকে। অদূতের নজরুল মূল্যায়নের এ ধরনকে যদি নিছক ব্যক্তিগত পটভূমিতে না দেখে সম্ভাব্য কার্যকারণ তালাশ করা হয়, তাহলে যুগপৎ নজরুল ও অদূত মানুষে পর্যালোচনামূলক আলোক প্রক্ষেপণ সম্ভব হবে। তবে দুজনের ব্যক্তি জীবনের একটা তথ্য ব্যাপারটার ব্যাখ্যা বিশ্লেষণে খানিকটা সাহায্য করতেও পারে। নজরুল অদূতের অন্তত 5 বছরের ছোট, মানে নজরুল হলো ছোট। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কাউকে অ্যাকনোলজ করার সময় সে আপনার বয়সে সিনিয়র না জুনিয়র, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আরেকটা ব্যাপার আছে, নজরুল যখন কলকাতায় থিতু হন তখন ইতিমধ্যে অদূতের সাহিত্যিক খ্যাতিও খানিকটা অর্জিত হয়েছে, এবং অদূতের ক্ষেত্রে তার যে স্বভাব, তার যে মানস, এগুলো যথেষ্ট পরিমাণ তৈরি হয়ে গেছে। ফলে নিঃসন্দেহে বলা যায় যে যারা অপেক্ষাকৃত বয়োকনিষ্ঠ, যারা নজরুলের প্রভাবে ব্যাপকভাবে প্রভাবিত হয়ে বড় হয়েছেন, তারা যেভাবে নজরুলকে স্বীকৃতি দিবেন, অদূত আসলে সেটা পারবেন না। এটা একটা ব্যক্তিগত তথ্য যেটা আমাদের খানিকটা সাহায্য করতে পারে যে অদূতের এই দ্বিধা কেন। কিন্তু ব্যক্তিগত এই তথ্য অদূতকে খুব সামান্যই ব্যাখ্যা করতে পারে, বিশেষত অদূতের মতো একজন স্বনিষ্ঠ বিশ্লেষকের ক্ষেত্রে, যিনি চারপাশের মন্ত্রণায় নিজের অবস্থান পরিবর্তন করেননি বলেই যথেষ্ট পরিমাণ প্রমাণ পাওয়া যায়। তাৎপর্যপূর্ণ বিশ্লেষণের জন্য আমাদের নজর দিতে হবে দুজনের, মানে নজরুলের আর অদূতের মতাদর্শিক ও নান্দনিক অবস্থানের দিকে। প্রথমে মতাদর্শিক, এখানে কয়েকটা উদ্ধৃতি আছে, আমরা উদ্ধৃতিগুলো বাদ দিয়ে যাব। মতাদর্শিকভাবে নজরুল ও অদূত প্রায় বিপরীত মেরুর বাসিন্দা। উদ্ধৃতি: বিপ্লব বিরোধিতা, সংঘ শক্তির প্রতি অবিশ্বাস, গান্ধীবাদের প্রতি অচলা ভক্তি। উদ্ধৃতি শেষ। এগুলোকে সাইদুর রহমান অদূতের মানস প্রবণতার অন্যতম প্রধান দিক হিসেবে চিহ্নিত করেছেন। 3টা কয়েনেস, বুঝতেই পারছেন। অদূতের মানস প্রবণতার অন্যতম প্রধান দিক এগুলো। অন্যদিকে নজরুলের জীবন, সাহিত্য ও তৎপরতার সাথে এর কোনোটিরই কোনো সাযুজ্য নেই। নজরুল বিপ্লবের বরপুত্র, আর অদূত ঘোষিতভাবেই বিপ্লব বিরোধী। কথাটা তাঁর জবানেই শোনা যাক। এটা অবশ্য অনেকে খেয়াল করেনি যে শিক্ষাগোষ্ঠী বা মুসলিম সাহিত্য সমাজ কিন্তু পুরোটাই আজকালকার ভাষায় যেটাকে অ্যাপলিটিক্যাল বলা হয়, সেই অপলিটিক্যাল এবং ঘোরতরভাবে ইভ্যালুয়েশনারি, রেভলিউশন বিরোধী। প্রত্যেকে স্বীকৃত 6 জনের 6 জনই। তার মধ্যে অদূত হলো সর্বশ্রেষ্ঠ এই লাইনে। তো অদূত কি বলছেন বিপ্লব সম্পর্কে? 1931 সালে কবি আব্দুল কাদেরকে লিখিত এক পত্র প্রবন্ধে, যেটা পরে বিপ্লব নামে তার সমাজ ও সাহিত্য গ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে, অদূত বিপ্লব প্রসঙ্গে তার নিজের মত বলেছেন। মতটা হলো, বিপ্লব মানুষের সমাজের এক ব্যাধি, সুতরাং মানুষের জন্য কাম্য নয়। ঠিক আছে, পরের উদ্ধৃতিটা আমি পড়ছি না। এখানে তিনি বলছেন যে এটা বিশৃঙ্খলা। অদূত নিশ্চয়ই হেগেলের বিপ্লব সম্পর্কিত যে বিখ্যাত থিসিস সেটা পড়েন নাই, মানে পড়লে এত খারাপভাবে বলতেন না। তিনি বলছেন, একদম শেষ লাইন দেখেন, তিনি বলছেন, এক সর্বব্যাপী বুদ্ধিনাশের চর্চার ভিতর, ধরা যাক হেগেল যেটাকে বলবেন যে এটা হলো আইন বা রেশনালিটি মুলতবি হয়ে যাওয়া, রদ হয়ে যাওয়া। হ্যাঁ, তিনি বলছেন এক সর্বব্যাপী বুদ্ধিনাশের চর্চার ভিতর দিয়ে মানুষের সমাজের কোনো শ্রেয় লাভ হতে পারে, এই তত্ত্ব আমার কাছে বাস্তবিকই দূরধিগম্য। সো নজরুল হলেন বিপ্লবী, আর ইনি হলেন একদম ঘোষিতভাবে বিপ্লব বিরোধী। শৃঙ্খলার বিপরীতে বিশৃঙ্খলা। অদূতের আকাঙ্ক্ষা আর নজরুলের জীবন ও সৃষ্টিশীলতাকে এই দুইয়ের দ্বৈরথে বিচার করলে নজরুল সম্পর্কে অদূতের বহু মন্তব্যের কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা যাবে। 1920 ও 30-এর দশকের ভারত তথা বাংলার যে বিশৃঙ্খল বাস্তবতা, অদূত তাতে কেবল অস্বস্তি বোধ করেননি, সাহিত্য রচনার জন্য এ ধরনের পরিস্থিতিকে প্রতিকূলও সাব্যস্ত করেছেন। পরিবেষ্টনের সঙ্গে প্রেমের যোগ, শব্দগুলোই বুঝতে পারছেন, একদম অনজরুলীয় এবং পুরোপুরি রাবীন্দ্রিক।
পরিবেষ্টনের সঙ্গে প্রেমের যোগ প্রবন্ধের শুরুর কয়েকটি বাক্যে পাওয়া যায় সেই দৃষ্টিভঙ্গির সহজ প্রকাশ। তাকে একটা সাহিত্য সম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বলছেন যে দেশের এই বিশৃঙ্খল পরিস্থিতি সাহিত্য হতে পারে না, কারণ সাহিত্য হলো প্রেমের ব্যাপার, এটার মধ্যে খুব গভীরভাবে নিবিষ্ট হতে হয়। সুতরাং তিনি বলছেন যে মৌনাবলম্বনই সাহিত্যিকদের জন্য প্রশস্ত। দুর্যোগ যেমন আচ্ছন্ন হয় দুর্যোগে যেমন আচ্ছন্ন হয় সূর্য রশ্মির প্রচণ্ডতা। আপনাদের কাউকে কাউকে মনে করে দিয়ে একদম হুবহু একই মন্তব্য করেছিলেন বুদ্ধদেব বসু তার বিখ্যাত আমার যৌবন বইতে, যে তিনি বলছেন 1931 সালে এখানে সবাই রাজনীতিতে ব্যস্ত, সাহিত্য কেউ করতেছে না, ফলে আমি নিজের মতো খুব গভীরে ডুব দিয়েছি, এটা উপযোগী নয়। একদম একদম হুবহু একই ধরনের মন্তব্য। নজরুল যে এই ধরনের পরিস্থিতিকেই সাহিত্য চর্চার সবচেয়ে অনুকূল ক্ষেত্র করে তুলেছিলেন তাতে কোনো সন্দেহ নেই। আর তাঁর সফল রচনাবলী ভাবের দিক থেকে তো বটেই, ভাষা ও শৈলীর দিক থেকেও বিশৃঙ্খল সময়ের তেজে গড়া। অনেক পরে ক্ষেত্রগুপ্ত তার নজরুল বিষয়ক বইয়ের নাম দিয়েছিলেন অসংযমের শিল্প। দুর্দান্ত ব্যাপারটা যে শেষ পর্যন্ত নন্দনতাত্ত্বিক পক্ষপাতের মামলা, আর সে পক্ষপাত যে মতাদর্শিক অবস্থানের সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত তাতে সন্দেহের অবকাশ নেই। আমরা এখন নন্দন দত্ত সম্পর্কে সংক্ষিপ্ত মন্তব্য করব। নজরুল বিবেচনায় অদূদের বেশ অনেকগুলো স্বতন্ত্র জিজ্ঞাসা ও শনাক্তি থাকলেও সাধারণভাবে নজরুলের কাব্য সফলতা সম্পর্কে দ্বিধা দ্বন্দ্বের ক্ষেত্রে অদূত মোটেই একলা পথের পথিক নন। এই লাইনে আরও লোক আছে এই নন্দন তত্ত্বের। আমি অল্প দু একটা উদাহরণ দিচ্ছি, এই সংখ্যা প্রচুর। সহচর পত্রিকায় লুৎফর রহমান ওই সময় লিখেছিলেন, ডাক্তার লুৎফর রহমান ওই সময় লিখেছিলেন, উদ্ধৃতি, নজরুল ইসলামের নাম সবাই করছেন, কিন্তু আমার মনে হয় বর্তমানে ইনি যা লিখছেন জাতি তা বেশি দিন মনে রাখতে পারবে না। উদ্ধৃতি শেষ। লুৎফর রহমান সাহিত্য সমালোচক হিসেবে পরিচিত নন, কিন্তু জীবন ও জগৎ সম্পর্কে তাঁর বিশেষ অবস্থান নিশ্চয়ই তাঁর এই নান্দনিকতায় প্রভাব ফেলেছে, সেটা আমরা জানি লুৎফর রহমানের পজিশন কি। সমালোচক ও তাত্ত্বিক হিসেবে অরবিন্দ পোদ্দারের অবস্থান খুবই আলাদা। ওই যে বঙ্গীম মানুষের সে বিখ্যাত অরবিন্দ পোদ্দার। কিন্তু নজরুলের কাব্য স্বভাব সম্পর্কে তাঁর সিদ্ধান্ত খুব আলাদা নয়। ফাল্গুনী কবিতার প্রথম 2 স্তবক পরীক্ষা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, উদ্ধৃতি, কাব্য সুষমা এ রক্ত ঝরা পথ দিয়ে হাঁটতে অভ্যস্ত নয়, তাই ভাব ও বিষয়বস্তু অবলম্বনে নজরুল নৈপুণ্যের সহিত স্তবকের পর স্তবক সাজিয়ে গেলেও তাঁর প্রলয় সুন্দর সহজ সুন্দর হয়ে পুষ্পিত হয় না। ভাবোচ্ছ্বাসের প্রলয়ে সুন্দর হারিয়ে যায়, রসিক পাঠক বৃথায় কাব্য সৌন্দর্যের অনুসন্ধানে ভেসে ভেসে বেড়ায়। উদ্ধৃতি শেষ। নজরুলের প্রবৃদ্ধিহীনতা বিষয়ক বুদ্ধদেব বসুর বয়ান তো খুবই বিখ্যাত, আপনারা সবাই জানেন। সেই প্রতিভাবান বালক তার যে থিসিস, আমি সেটা উল্লেখ করি না সেজন্য। মিহির মুসাকি দাবি করেছেন, উদ্ধৃতি, অদম্য স্বতঃস্ফূর্ততা নজরুলের রচনার প্রধান গুণ ও প্রধান দোষ। উদ্ধৃতি শেষ। বুদ্ধদেব বসুর এই ধারণা অদূত প্রভাবিত, কিন্তু আমাদের বক্তব্য হলো আসলে এখানে প্রভাবিত হওয়াটা মূল ব্যাপার নয়, কারণ দুইজন আসলে একই নন্দনতাত্ত্বিক ভিতের উপর দাঁড়িয়ে নজরুলকে পড়েছেন, ফলে তাদের মিল পাওয়া যাবেই। নজরুল মূল্যায়নে বুদ্ধদেব বসুর সঙ্গে অদূতের আরেকটি বড় মিল এই যে দুজনই কাব্যগুণের দিক থেকে নজরুলের কবিতার তুলনায় গানকে বেশি প্রাধান্য দিয়েছেন। কাব্যের সজ্জা ও নিটলতা সম্পর্কে ধারণাই আসলে এই ধরনের সাদৃশ্যের উৎস। সমকালীন অপর কবি জীবনানন্দ দাশের মূল্যায়নও এই গোত্রসীমায় পড়বে। তার মতে নজরুলের, উদ্ধৃতি, কবিতা চমৎকার কিন্তু মানোত্তীর্ণ নয়। তিনি অনেক সফল কবিতা উৎসারিত করতে পেরেছিলেন। আসলে এদের প্রত্যেকের জন্য নজরুল ছিল একটা বিস্ময়, যে তাদের অ্যাস্থেটিক্যাল ফরম্যাটের মধ্যে পড়ছে না, কিন্তু অসাধারণ সব কবিতা হচ্ছে, ফলে প্রত্যেকের মন্তব্যের মধ্যে কিন্তু মিল পাওয়া যাচ্ছে। যেমন জীবনানন্দ বলছেন যে তিনি অনেক সফল কবিতা উৎসারিত করতে পেরেছিলেন, বাক্য খেয়াল করেন, রচনা নয়, উৎসারিত করতে পেরেছিলেন। কোনো কোনো কবিতায় এত বেশি সফলতা যে কঠিন সমালোচকও বলতে পারেন যে নজরুলি সাধনা এইখানে সার্থক হয়েছে, কিন্তু তবু মহৎ মান এড়িয়ে গেছে। উদ্ধৃতি শেষ। ব্যাপারটা মোটেই এই নয় যে, আমরা বলছি যে ব্যাপারটা মোটেই এই নয় যে নজরুলের কবিতার সমালোচনা চলবে না, কিংবা কোনো ষড়যন্ত্র কিংবা দুরভিসন্ধি বশবর্তী হয়ে এরা এই ধরনের মন্তব্য করেছেন, মোটেই তা নয়। কিন্তু গুরুত্বপূর্ণ কবিতার রচয়িতা হিসাবে আমলে আনতে বাধ্য হওয়া আর কবিতার সৌষ্ঠব বিষয়ে প্রায় সমধর্মী সিদ্ধান্তে পৌঁছানোর মাত্র একটাই অর্থ হতে পারে
যে নন্দনতাত্ত্বিক বাটখারায় এরা কবিতা পড়তেন। প্রশ্ন উঠতে পারে, নান্দনিকতা সম্পর্কে কাজী আব্দুল ওদুদের দৃষ্টিভঙ্গির সাথে উল্লিখিত মহাজনদের মধ্যে লুৎফর রহমানের মিল থাকতে পারে, কিংবা অরবিন্দ পোদ্দারেরও কিছু মিল থাকা অসম্ভব নয়। পোদ্দার একটু ভিন্ন রকম, কিন্তু কিছু মিল থাকা অসম্ভব নয়। কিন্তু 30-এর কবিদের সঙ্গে মিল হলো কিভাবে? আমরা সবাই জানি যে 30-এর কবিদের আর্ট ফর আর্ট শেখের যে নন্দন তত্ত্ব এবং নজরুলের যে ওদুদের যে লিবারেল হিউম্যানিস্ট নন্দন তত্ত্ব অ্যাস্থেটিক্স, এটা খুবই আলাদা। কিন্তু আমার বক্তব্য হলো যে রবীন্দ্র প্রভাবিত নন্দন রুচির সাথে 30ই নন্দন তত্ত্বের আসলে নানা ধরনের পারস্পরিকতা ছিল। আমি ব্যাপারটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছি ওদুদের রচনা থেকে। তার সাহিত্য জগৎ নামক প্রবন্ধে ওদুদ প্রশ্ন তুলেছেন, সাহিত্যের জগৎ স্বতন্ত্র জগৎ কিনা। যারা অ্যাস্থেটিক্স সম্পর্কে জানেন তারা জানেন যে এটা অ্যাস্থেটিক্সের খুব প্রাইমারি কোশ্চেন, যে আমরা এটা কীভাবে দেখব। সেকালের প্রভাবশালী আধুনিকতাবাদীদের মত উল্লেখ করে, আধুনিকতাবাদী মানে যারা জানেন না তাদের জন্য বলছি, বুদ্ধদেব বসু, জীবনানন্দ, এরা, তাদের মত উল্লেখ করে তিনি বলছেন এরা খুব দ্রুত স্বাতন্ত্র্যের পক্ষে অবস্থান নেবেন, বিকজ দে আর ফ্রম আর্ট ফর আর্ট শেখ। কিন্তু ওদুদ তাদের দলে ভিড়তে কুণ্ঠিত। তিনি বলছেন যে আমি এদের সঙ্গে যেতে পারবো না, একটু ভেজাল আছে। তাহলে আর কারা আছে? আর আছে হলো সমাজতন্ত্রী, তাদের মত হলো বিপরীত। কিন্তু ওদুদ তো সেটা পছন্দ করেনি না, একদম সাই নাই। শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত দাঁড়িয়েছে সাহিত্যের জগৎ একটা স্বতন্ত্র জগৎ। মাই পয়েন্ট ইজ দ্যাট এটা আসলে 30-এর কবিদের নান্দনিকতার সঙ্গে অনেক বেশি যায়, একসাথে যায়। ফলে এদের মন্তব্য যে অনেক বেশি একাকার, একই রকম, এতে কোনো বিস্ময়ের ব্যাপার নেই। শেষ কথা ও সিদ্ধান্ত। নজরুল প্রতিভা বইয়ের মুখবন্ধে ওদুদ সমালোচকের আদর্শ সম্পর্কে বলেছেন, উদ্ধৃতি, সমালোচকের কাজ কবির বিচারক হওয়া নয় মোটেই, আদৌ কবির স্থাবকতা করাও তাঁর কাজ নয়। তাঁর কাজ কবিকে বুঝতে চেষ্টা করা শ্রদ্ধায় ও অনুরাগে। উদ্ধৃতি শেষ। এগুলো বহু পুরনো স্কুল, আজকাল লোকে এইভাবে একদম বলবে না। কিন্তু ওদুদ যেটা মনে করতেন, যেভাবে লিখেছেন, তার একটা দারুণ ছাঁচ এর মধ্যে আছে। এটা প্রায় 100 বছর আগের মামলা, বাই দিস টাইম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। নজরুল পাঠের ক্ষেত্রে ওদুদ যে কাজটি আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে করেছেন তাতে কোনো সন্দেহ নেই। আন্তরিকতা প্রকাশিত হয়েছে তাঁর দায়িত্বশীলতায়, আর নিষ্ঠার প্রমাণ মেলে নিজ অবস্থানকে সমুন্নত রাখায়। খন্দকার সিরাজুল হক জানাচ্ছেন, ওদুদের মতের, বিশেষ করে বিদ্রোহী সংক্রান্ত মত আর ওই যে হিন্দু প্রতীকপ্রীতি, ওই মতের বিপুল পরিমাণ সমালোচনা হলেও ওদুদ শেষ পর্যন্ত তার মতে নিষ্ঠ ছিলেন। নিষ্ঠার ব্যাপারে ওদুদের শত্রুরাও তার সম্পর্কে কোনো প্রকার নিন্দা করতে পারবে না। ব্যক্তিত্বের এই বিশেষ ধরনের কারণেই ওদুদের নজরুল পাঠ কেবল নজরুলকেই বুঝতে সাহায্য করে না, ওদুদের দৃষ্টিভঙ্গি উন্মোচনেও কাজে লাগে। নজরুলের দৃষ্টিগ্রাহ্য সাফল্য এবং সমকালীন প্রতাপ অন্য অনেকের মতো ওদুদেরও নজরুলকে বুঝতে চাওয়ার প্রধান কারণ। এই ক্ষেত্রে বিদ্যমান প্রভাবশালী মতামত তাকে পরিচালিত করেনি। নিজের বুদ্ধি বিবেচনা ও রুচিকে নিরিখ করেই তিনি নজরুল প্রতিভার স্বরূপ উন্মেজনে প্রয়াসী হয়েছেন। অবশ্য তার ক্ষেত্রে নজরুলের সাথে সামাজিক সম্পর্কের একটা বাড়তি অনুপ্রেরণা ছিল। নিজের বেশ কিছু মতের পুনর্মূল্যায়ন এবং নতুন কিছু সিদ্ধান্তে পৌঁছানোর অবকাশ তিনি এর মধ্য দিয়েই পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত পুরো ব্যাপারটি নিজের উপভোগের ও অন্তরঙ্গ সম্পৃক্তির আওতায়, ইন্টিমেট এঙ্গেজমেন্টটা ছিল না, ক্রিটিক্যাল ছিল কিন্তু ইন্টিমেট ছিল না, অন্তরঙ্গ সম্পৃক্তির আওতায় সংগঠিত না হয়ে নিরাসক্ত বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে ঘটেছে। সে কারণেই হয়তো ওদুদ অনেকগুলো বিষয়ে সেই উপলব্ধিতে পৌঁছাতে পারেননি যার অনেকগুলো সমকাল ও উত্তরকালে নজরুল পাঠ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান প্রবন্ধে আমরা দেখিয়েছি মতাদর্শিক অবস্থানের দৃঢ়তা এবং বিশেষত নন্দনতাত্ত্বিক ফারাকি এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। নজরুল পাঠে ওদুদ এমন কিছু সিদ্ধান্তে পৌঁছেছিলেন যেগুলো তিনি নিজে বিশদ করেননি আর উত্তরকালেও উল্লেখযোগ্য মাত্রায় চর্চিত হয়নি। নজরুল সাহিত্যের সঙ্গে পূর্বতন বাংলা সাহিত্যের সম্পর্ক, সমকালীন গণশক্তির উদ্বোধনে নজরুলের প্রায়োগিক ভূমিকার নান্দনিক তাৎপর্য, তাঁর বিদ্রোহী চেতনার দার্শনিক পটভূমি, সর্বোপরি হিন্দু মিথ ও উপকরণ ব্যবহারের গভীর তাৎপর্য, এই প্রসঙ্গগুলো
অদূদের মন্তব্যের ভিত্তিতে বিস্তারিতভাবে পরীক্ষিত হওয়ার অবকাশ এখনও অটুট আছে। ফলে অদূদের নজরুল পাঠ কেবল এক ব্যক্তিত্ব সম্পন্ন মূল্যায়ন হিসাবেই বিদ্যমান নয়, এর বর্তমান ও ভবিষ্যতে প্রাসঙ্গিকতাও জায়মান। আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ।